এখন মোদিজির যাওয়ার টাইম হয়ে গেছে, মার্গদর্শক মন্ডলে যাওয়ার টাইম হয়ে গেছে। আর বিজেপি একমাত্র দল যে ওরা নেতা তৈরি করে না, ওরা নেতার বিনাশ ঘটায়, নেতাকে ডিস্ট্রয় করে। 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়বে। কিছু এসে যায় না, কাদের মেয়ে বৈঠক কোথায়? আরে দূর, হিরো পার্টিদের আবার বৈঠক, প্লেয়ারই নেই খেলার, আবার বিজেপি। जो हमारे साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संकल्प मोर्चा। আবারও বিস্ফোরক মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটে বিজেপির রেজাল্ট নিয়ে শুনে নিন মহুয়া মৈত্র কি বললেন। এখন মোদিজির যাওয়ার টাইম হয়ে গেছে, মার্গদর্শক মন্ডলে যাওয়ার টাইম হয়ে গেছে। আর বিজেপি একমাত্র দল যে ওরা নেতা তৈরি করে না, ওরা নেতার বিনাশ ঘটায়, নেতাকে ডিস্ট্রয় করে। আমি যেরকম 16 বছর আগে দেশে ফিরেছিলাম, আমি তৃণমূল কংগ্রেসে এমন দিন গেছে যে আমি ঘরে বসে জেলার থেকে যেই কমপ্লেনগুলো আসতো আমি সেগুলো লিখতাম। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, স্পোক্স পার্সন ছিলাম, এমএলএ হলাম, এমপি হলাম, ববিদা এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তারপর সেদিনকার আলিপুরে দাঁড়ালেন, তারপর বন্দরে দাঁড়ালেন, তারপর মন্ত্রী হলেন। মমতাদি সেরার পর প্রথম সারির নেতা তৈরি করেছে। বিজেপি পার্টি কি করেছে? আগে তো রাহুল সিনহা ছিল, যখন কেউ বিজেপি করতো না, রাহুল সিনহা বেচারা বিজেপি করতো। সে রাহুল সিনহা আজকে কি অবস্থা, কোথায় আছেন তিনি কেউ জানেন? শিবরাজ চৌহান ছিল 5 বারের মুখ্যমন্ত্রী, আজকে শিবরাজ চৌহান এক ঘায়ে গলা কাট। রমন সিং ছিল মুখ্যমন্ত্রী, এক ঘায়ে গলা কাট। দেবেন্দ্র ফাডনাভিস ছিল রিচেস্ট স্টেট ইন ইন্ডিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল, আজকে সে কোথায় কেউ জানে না। তাই বিজেপি ওই যে রাজশ্রী কি নাম, দেবশ্রীদি, তিনি যদি দুবার যদি জিততেন রায়গঞ্জ থেকে, তাহলে হয়তো আরে বাপরে বাপ, তো উত্তরবঙ্গের নেতা হয়ে যাবে। তখনই গলা কাটার জন্য সাউথ ক্যালকাটা গিয়ে তাকে ফেলে দেয়। আবার জিতবে না জানে তো, এখানে 3rd হবে, 4th হবে, 2nd হবে, 1st হবে না, বাস চলো ভেজে দাও। তো প্রত্যেকটা জায়গায় ওদের এইটাই জিনিস যে ওদের কোনো এখন যেই অবস্থা হয়েছে যে মোদি আর শাহ ছাড়া আর কেউ থাকবে না পার্টিতে। আর এই জিনিসটাই ওদের এখন শেষ করবে, কারণ যোগীর কোনো লোক ভোট করছে না, কারণ যোগীর সব সমর্থকরা বলছে শিবরাজের মাথা কাটলো, রমন সিং এর মাথা কাটলো। আজকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কেউ জানে না, গুজরাটের মুখ্যমন্ত্রীকে কেউ নাম জানেন আপনারা, রাজস্থানের মুখ্যমন্ত্রী একটা বিজেপির চিফ মিনিস্টার নাম কেউ জানে? কেউ জানেই না। তা সেই অবস্থা, যোগী কা পাত্তা কাটেগা বলে যোগীর কোনো লোক ভোটই করছে না, ভোটই করছে না। আরএসএস প্রত্যেকবার বাড়ি বাড়ি গিয়ে ভোট করে, এবার দেখেছেন আপনারা? দেখেছেন আরএসএস এর মধ্যে সেই হাওয়াটা দেখেছেন? কারণ আরএসএস এর লোক তো টিকিটই পায়নি। এবার আরএসএস এর যত মেন লোক তারা তো টিকিটই পায়নি, অর্ধেক লোক। রাজমাতা, আমি তো প্রথম প্রশ্ন বললাম কৃষ্ণগড় রাজমাতা কোন রাজার মা? ভোট এসে চলে গেল, আমি আজ অব্দি জানতে পারলাম না তিনি কোন রাজার মা, তার নাম কি হচ্ছে না। আমি তো নামটা মুখেই নিই না। আমাদের যে পূর্ব মেদিনীপুরের যে মাফিয়ার আছে তাদের বংশধর, তিনি টিকিট দিয়েছেন, 17টা টিকিট তিনিই দিয়েছেন। তা 42টা সিটে মোদি ক্যান্ডিডেট। তাহলে আপনার মহুয়া মৈত্রর বক্তব্য তো আপনারা শুনলেন, একেবারে যথার্থ বলেছেন মহুয়া মৈত্র যে বিজেপি নেতা তৈরি করতে জানে না, নেতা ধ্বংস করতে জানে। আজকে বাংলার বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেসে থাকার সময় উনি ছিলেন বাঘ, নিজেকে মনে করতেন যে এত বড় দক্ষ সংগঠক যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার করিশ্মায় তৃণমূল জিতছে, উনি তৃণমূলের সংগঠন বাড়াচ্ছেন। আজকে তৃণমূল ত্যাগ করে উনি বিজেপিতে যাওয়ার পর থেকেই ওনার নেতৃত্ব নিয়ে বিজেপির অন্দরেই আওয়াজ সরাসরি কানাঘুষো চলতো, এখন সরাসরি লোক প্রশ্ন তুলছে আর নিজের পিঠ বাঁচাতে বলতে বাধ্য হচ্ছেন যে আমি বিরোধী দলনেতা, বিরোধী দলনেতার কাজ সংগঠন দেখা নয়। অথচ মহুয়া মৈত্রর বক্তব্যে শুনলেন যে 17খানা লোকসভার প্রার্থী উনি ঠিক করেছিলেন। আজকে বিজেপির মধ্যে আরও হাস্যকর পর্যায়ে উনি পৌঁছে যাচ্ছেন। বাংলায় তৃণমূল ছেড়ে দেওয়ার পরে ওনাকে যে বিশ্বাসঘাতক তকমা দেওয়া হয়েছিল, আজকে বিজেপির মধ্যেও সেটা স্টাবলিশড হচ্ছে যে ওনার অহংবোধ এবং পরাজয় স্বীকার করার যে ভয়, আজকে মাথা দিয়ে জোর করে ঠেলবেন যে আমিই শ্রেষ্ঠ, সেটা করতে গিয়ে বিজেপিতেও জনপ্রিয়তা দিনের পর দিন ওনার কমছে। আজকে আরএসএসও বলছে যে বিশ্বাসঘাতকদেরকে বিজেপিতে জায়গা দেওয়া হবে না, অর্থাৎ তৃণমূলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তাদের বিজেপিতে ভবিষ্যৎ কতটা সুরক্ষিত, এই চিন্তায় কিন্তু পাগল হয়ে যাচ্ছেন বাংলার বিরোধী দলনেতা। আমি বলে দিয়েছি যা বলার, লড়াই চলছে, চলবে, সবাই লড়বেন তো, আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো
जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন। আর উনি যে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, এটা তো ওনার ঘোষিত নীতি ছিল। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে না, 100 দিনের টাকা বন্ধ করো। পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে না, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করো। আজকে এই যে নীতি ওনার, যে বিজেপিকে ভোট দিলে বিজেপির সঙ্গে থাকলে দেবো, আর বিজেপির বিরোধিতা করলে ইডি সিবিআই লাগিয়ে দেবো, এটা তো শুভেন্দু অধিকারীর কালচার। আজকে ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কেন্দ্র সরকারের ক্ষমতা কাজে লাগিয়ে ইডি সিবিআই বিরোধীদের ওপর যেভাবে অত্যাচারে লাগিয়েছেন, শুভেন্দুবাবু নতুন করে সবকা সাথ সবকা বিকাশের কথা বন্ধ করে বলার দরকার নেই। ওটা আপনাদের শুধু ভাষণবাজি। কাজের বেলা বিজেপির সাথে যারা আছে বা বিজেপিতে গেলে তার 7 খুন মাপ, এটা ভারতবর্ষের মানুষ ভালোভাবে বুঝে নিয়েছে। তাই সবকা সাথ সবকা বিকাশের প্রকৃত অর্থ কী সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। অন্য রাজ্য থেকে এসেও বিনা পয়সার স্বাস্থ্যের পরিষেবা নিয়ে যাচ্ছেন আশেপাশের রাজ্যের মানুষরা। যেখানে বিজেপির সরকার চলছে সে সমস্ত রাজ্য থেকেও এই রাজ্যে এসে সুবিধা নিয়ে যাচ্ছেন। আজকে বিহার থেকে আগত কত মানুষ এই বাংলা থেকে রুজি রোজগার করছে, একটু দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবকা সাথ সবকা বিকাশ মুখে না বললেও আপনাদের স্লোগান কার্যকর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারংবার বলছি যে অন্য রাজ্য থেকে এসে যারা কলকাতার রাস্তা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করা উচিত, কারণ তারা বাংলায় খাচ্ছে, বাংলা থেকে রোজগার করছে, আর সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও বাংলার উন্নয়ন দেখার পরেও শুধুমাত্র আপনাদের ওই হিন্দি ভাষাভাষী বা হিন্দিতে কথা বলার কারণে তারা বিজেপিকে ভোট দিচ্ছে। যদি মুসলিমরা আপনাদেরকে ভোট না দেওয়ার জন্য সংখ্যালঘু মোর্চা মুসলিম থেকে বন্ধ করে দিতে হয়, তাহলে অন্য রাজ্য থেকে আসা অবাঙালিরা যারা বাংলায় করে কমে খাচ্ছে আর যারা বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছে তাদেরও অধিকার নেই বাংলার সরকারি জায়গা দখল করে ব্যবসা করার। আজকে তবু বলবো যে বাংলার বিরোধী দলনেতার থেকে বিজেপির সভাপতি তিনি বিলম্বিত বোধোদয় হয়েছে, তবু বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর কথায় উনিও ভারতবর্ষের সরকারের কাছে বা বিজেপির ওপর নেতৃত্বের কাছে দরবার করেছিলেন 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হোক, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হোক, তৃণমূলের প্রথম সারির নেতাদেরকে যেভাবে হোক হেনস্থা করে অ্যারেস্ট করে রাখা হোক, তাহলে বিজেপি ক্ষমতা এসে যাবে। আজকে বিজেপির রেজাল্ট দেখার পরে ওনার দেরিতে হলেও যে বোধোদয় হয়েছে যে এইভাবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে না, বিজেপির সাংগঠনিক লোক নেই, সংগঠন করার মতো ক্ষমতা নেই। যে শুভেন্দু অধিকারীকে ভেবেছিলেন যে তৃণমূলের অনেক বড় সংগঠক, নেওয়ার পরে দেখলেন যে ওটা বাঘ নয়, ওটা নেংটি ইঁদুর। যেই তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলে দিলেন পুনঃ মুশিকা ভব, আবার উনি সেই নেংটি ইঁদুরে পরিণত হয়েছেন। তাই হয়েছে যে সংগঠন না করলে জেতা যায় না। বাংলায় তৃণমূল কংগ্রেস সংগঠনের জোরে জিতছে, উন্নয়নের জোরে জিতছে। আর ওই বিরোধী দলনেতা সংগঠনের থেকে পাশ কাটিয়ে চলে যাবেন যে আমি সংগঠনের কেউ নয়, কাজে হারের দায় আমার নয়, হারের দায় একা সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার বুঝতে পেরেছে। তো সেই রকম নেতা তিনি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা শ্রীরামপুর জিতে যাবো, হবে না। উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মন্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন আপনার, আপনি পরিশ্রম করে যদি সম্পদ তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবেন। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে, আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। আর দেখুন এই বিজেপির বৈঠক নিয়ে, সুকান্ত মজুমদারের বিলম্বিত বোধোদয় নিয়ে আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন। এবার শুনে নিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও এই বিজেপির সংগঠন, বিজেপির এই মিটিং ফিটিং নিয়ে উনি তাচ্ছিল্যের সঙ্গে বললেন, সেই কথা বলার ধরনটা ঠিক ওই রকম যে চারানার পুঁইশাক তার আবার ক্যাশ মেমো কথা বলেছিলেন যে হ্যাট্রিকের পরে বাউন্ডারি। আমরা তো দেখছি কল্যাণদা বাউন্ডারি নয়, পরপর ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন, 6-এর পর 6 মেরে যাচ্ছেন। আর কল্যাণদা আর এই মহুয়া মৈত্রকে সামলাতে গিয়ে বিজেপি নাজেহাল। এই জোড়া ফালা, বাংলার জোড়া ফলা নাজেহাল করে দিচ্ছে বিজেপিকে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে এই ভিডিওটা আজকের মতো শেষ করব। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করবেন। নেতা সে অপোজিশন লিডার বলুন আর সুকান্ত মজুমদারই বলুন, তারা সবাই ইডি আর সিবিআই দেখিয়ে তো করেছে। আমরা তো মানুষের কাছে এই বক্তব্যটাই বলেছিলাম যে দেখুন এটা হয় না, মানুষ গ্রহণ করবে না। 1 নম্বর ইডি সিবিআই ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করার চেষ্টা করেছে, মানুষ গ্রহণ করেনি। আরেকটা হচ্ছে যেটা আরেকটা বলেনি, সেটা হচ্ছে এই বিজেপি লিডাররা, এমপিরা, এমএলএরা যারা ছিল, এখন নেই এমএলএরা, তারা বারবার গেছে
100 দিনের কাজের টাকা বন্ধ করার জন্য, বন্ধও করেছে। তো মানুষ তো তার উত্তর দিয়ে দিয়েছে। যাই হোক, দেরিতে হলো, বোধোদয় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন এমন একটা জায়গার সময় বোধোদয় হলো, বিজেপি দলটাই ভেঙে যাবে। আর কিচ্ছু চিন্তা করবেন না। অলরেডি আমার কাছে বোধহয় 5-7খানা টেস্ট 5-7টা জেলা থেকে এসছে, আমি বিভিন্ন এমপিদের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি। ভোটিং নেতারা তারা তৃণমূলে চলে আসতে চাইছে, সংগঠনটা ওদের ভেঙেই যাবে। কারণ যে ট্রেন ভারতবর্ষব্যাপী চলেছে, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়বেই। কিছু এসে যায় না। কাদের মেগা বৈঠক? কোথায়? আরে দূর, হিরো পার্টিদের আবার বৈঠক, প্লেয়ারই নেই খেলার, আবার তাদের আবার বৈঠক। কারো পা খোঁড়া, কারো মাথা ভাঙা। সুকান্তই তো কোন রকমের পেরিয়েছে এখন 10,000 ভোটে, মাত্র 8 থেকে 10। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আশীর্বাদ না থাকলে এরা সব হেরে যেত। সুকান্ত, সৌমিত্র সব হেরে ভূত হয়ে যেত।